আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা কাকে বলে। আচ্ছা, সামাজিক সমস্যা কি? সমাজে বিরাজমান যে অস্বাভাবিক পরিস্থিতি বা অস্বাভাবিক যে অবস্থা, এই সকল প্রকার অস্বাভাবিক অবস্থাকে কিন্তু আসলে এই সামাজিক সমস্যা বলা হচ্ছে। আচ্ছা, এই যে অস্বাভাবিক যে অবস্থা বা পরিস্থিতির কথা যে আমরা বলছি, এর মধ্যে কি বেকারত্ব, তারপরে হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক প্রথা, এই সকল কিছুই কিন্তু হচ্ছে অস্বাভাবিক অবস্থা, এবং এগুলোই কিন্তু আসলে এই যে সামাজিক সমস্যার কথা আমরা বলছি, এগুলো কিন্তু সবই এই সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত। তো চলো, উত্তরে বলা হয়েছে কি? উত্তরে বলেছে যে সমাজে বিরাজমান অস্বাভাবিক অবস্থা যা অধিকাংশ মানুষকে প্রভাবিত করে তাকেই সামাজিক সমস্যা বলে। অর্থাৎ এই যে সমাজের যে অস্বাভাবিক পরিস্থিতি বা এই যে সামাজিক সমস্যা, এগুলো কিন্তু যেমন সমাজকে প্রভাবিত করে, ঠিক সেরকমভাবে সমাজে বসবাসরত যারা মানুষ রয়েছে এদের উপরেও কিন্তু মারাত্মক প্রভাব ফেলে। তো দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক নৈরাজ্য কি? সামাজিক নৈরাজ্য কি? আচ্ছা, নৈরাজ্য কি? দেখো, নৈরাজ্য কখন আমরা বলছি? যখন সমাজের যে আইন শৃঙ্খলা সেগুলো যখন ভেঙে পড়ে এবং সমাজের যে শাসন ব্যবস্থাটা থাকে, সেই শাসন ব্যবস্থা যখন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই কিন্তু আমরা সেটাকে নৈরাজ্য বলি। এবং দেখো, উত্তরে কি বলেছে যে সামাজিক নৈরাজ্য কি? উত্তরে বলেছে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ। সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ, অর্থাৎ সমাজে এই যে শাসন ব্যবস্থা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটি কিন্তু আসলে সামাজিক নৈরাজ্য। এর মধ্যে দেখো, যৌতুক, তারপরে হচ্ছে ঘুষ, মারামারি, রাহাজানি, তারপরে হচ্ছে নারী নির্যাতন, তারপরে আর কি আছে, এই যে আমরা বিষয়গুলোর কথা বললাম, এগুলো কিন্তু আসলে এই যে সামাজিক নৈরাজ্যের অন্তর্ভুক্ত। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে? 3 নম্বর প্রশ্নে বলেছে কখন সামাজিক নৈরাজ্য দেখা যায়। একটু আগেই যে কথাটি বললাম যে যখন সমাজের যে আইন প্রথা বা আইন ব্যবস্থা, এটি যখন ভেঙে পড়ে এবং যখন শাসন ব্যবস্থা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কিন্তু সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। তো দেখো, উত্তরে কি বলেছে? উত্তরে বলেছে যে রাষ্ট্রের শাসনযন্ত্র যখন আর কোনো কাজ করে না এবং শাসনযন্ত্র ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সামাজিক নৈরাজ্য দেখা দেয়। তো চলো এবারে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে আসি। 4 নম্বর প্রশ্নটি চলো দেখে আসি। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক বিশৃঙ্খলা কি? সামাজিক বিশৃঙ্খলা কি? অর্থাৎ এই যে দেখো, আমরা হচ্ছে সমাজে বসবাস করছি এবং আমাদের সমাজে কিন্তু প্রচলিত কিছু আইন থাকে এবং আমাদের কিছু রীতিনীতি থাকে, কিছু আচরণ থাকে, কিছু প্রথা থাকে। তো দেখো, যখন সমাজে এই যে প্রচলিত আমরা আচরণের কথা বলছি বা রীতিনীতির কথা বলছি বা আমরা যখন প্রথার কথা বলছি, এই প্রচলিত বিষয়গুলি যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন আমাদের নিয়ন্ত্রণের ব্যতিক্রম ঘটে এই বিষয়গুলোর ক্ষেত্রে, তখন কিন্তু আমরা কি বলছি? তাকে সামাজিক বিশৃঙ্খলা বলছি। উত্তরে কিন্তু সেই বিষয়টাই বলেছে যে সমাজের প্রচলিত আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতি নিয়ন্ত্রণের ব্যতিক্রমই হলো সামাজিক বিশৃঙ্খলা। তো দেখো, 5 নম্বর প্রশ্নে কি বলেছে? 5 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক মূল্যবোধ কাকে বলে? সামাজিক মূল্যবোধ কাকে বলে? দেখো, মূল্যবোধ কিন্তু একটি নৈতিক বা সদিচ্ছার বিষয়। হ্যাঁ, তো দেখো, মূল্যবোধ আমরা কখন বলছি? যে কোনো সমাজের রীতিনীতি থাকে, রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচরণ বা যে কোনো ধ্যান ধারণা, ভাবনা, আদর্শ, মতাদর্শ, যাই বলো না কেন, এগুলো সমন্বয়ে কিন্তু আসলে একটা সমাজের যে মূল্যবোধ সেটি কিন্তু গঠিত হয় এবং এটিকেই কিন্তু বলা হচ্ছে সামাজিক মূল্যবোধ। এটিকে বলা হচ্ছে সামাজিক মূল্যবোধ। দেখো, 6 নম্বর প্রশ্নে
কি বলেছে? 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের আচরণ ও কার্যাবলীকে কিভাবে নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে উত্তর হবে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এবারে দেখো 7 নম্বর প্রশ্নে বলেছে নারীর প্রতি সহিংসতা কি? নারীর প্রতি সহিংসতা, তাহলে তোমাদেরকে কি জানতে হবে যে সহিংসতাটা আসলে কি, সহিংসতার বিষয়টা আসলে কি? দেখো, সহিংসতা শব্দের অর্থ হচ্ছে হিংস্রতা বা বল প্রয়োগ করা, অর্থাৎ কোনো মানুষ বা কোনো ব্যক্তি যখন নিজের শক্তি বা তার ক্ষমতাকে ব্যবহার করে অপর একজন মানুষ, বা সেটা নারী বলো না কেন, অপর একজন নারীর প্রতি বা অপর একজন মানুষের প্রতি যখন বল প্রয়োগ করে বা শারীরিক বা মানসিকভাবে আঘাত করে, ভয় প্রদর্শন করে, ভয়ভীতি দেখায় বা হচ্ছে ক্ষতি করার চেষ্টা করে, তার যে এই ধরনের আচরণ অন্য একটা মানুষের প্রতি, এটিকেই কিন্তু আসলে বলা হচ্ছে সহিংস আচরণ বা সহিংসতা। তো দেখো প্রশ্নে বলেছে নারীর প্রতি সহিংসতা কি। দেখো, পুরুষ এবং নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয় তাই হচ্ছে নারীর প্রতি সহিংসতা। আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। এবারে দেখো 8 নম্বর প্রশ্নে কি বলেছে। 8 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক সহিংসতা কি। তাহলে তোমরা সহিংস বা সহিংসতা বা সহিংস আচরণ এই বিষয়টা বুঝতে পেরেছ। তো প্রশ্নে বলেছে পারিবারিক সহিংসতা কি। দেখো, পরিবারে বা অর্থাৎ ঘরের ভিতরে যখন কোনো নারী বা ঘরের ভিতরে যখন কোনো মানুষ তার পরিবার থেকে, অর্থাৎ তার হাজবেন্ড বলো বা তার শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্য কোনো সদস্যদের দ্বারা যখন নির্যাতনের শিকার হচ্ছে, তখন কিন্তু আমরা বিষয়টিকে বলছি পারিবারিক সহিংসতা। তো দেখো, এই যে পারিবারিক সহিংসতার কথা বলছি, এটি কিন্তু নারীর প্রতি যে একটা নারীর প্রতি যে সহিংসতা রয়েছে তার কিন্তু একটি প্রকৃতি হচ্ছে এই পারিবারিক সহিংসতা। তো দেখো, উত্তরে সে কথাই বলা হয়েছে যে পারিবারিক সহিংসতা হলো নারীর প্রতি সহিংসতার একটি প্রকৃতি, নারীর প্রতি সহিংসতার একটি প্রকৃতি। এবারে দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে। 9 নম্বর প্রশ্নে বলেছে ইফটিজিং কি, অর্থাৎ ইফটিজিং শব্দটির অর্থ কি। ইফটিজিং শব্দের অর্থ হচ্ছে যৌন হয়রানি। তো তাহলে এটি কিভাবে ঘটে। দেখো, রাস্তাঘাট বা যে কোনো হচ্ছে লোক সমাগমপূর্ণ জায়গায় যখন কোনো নারীকে কটু কথা, কটু উক্তি, বাজে ইঙ্গিত, ইশারা বা হচ্ছে উত্ত্যক্ত করা হয়, এই বিষয়টিকে কিন্তু আসলে আমরা ইফটিজিং বলছি। তো দেখো, উত্তরে বলেছে যে ইফটিজিং হচ্ছে লোক সমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ ও উত্ত্যক্ত করা। তাহলে লোক সমাগম স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ করা বা হচ্ছে উত্ত্যক্ত করা, এটি হচ্ছে কিন্তু আসলে ইফটিজিং। তো দেখো, আচ্ছা চলো এবারে আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো, 10 নম্বর প্রশ্নে বলছে বাংলাদেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেছে কোন বিষয়টি। যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করতে কোন বিষয়টি উৎসাহিত করেছে। দেখো, এই যে আমরা যৌতুক প্রথার কথা বলছি, এর প্রধান কারণ যদি আমরা দেখি তাহলে কিন্তু দারিদ্রতার যে বিষয়টি রয়েছে আমরা কিন্তু সেটিকে পাবো। এই যৌতুক প্রথাকে কেন্দ্র করেই কিন্তু নারী নির্যাতনের মতন যে ঘটনাটি রয়েছে সেটি কিন্তু অহরহ ঘটে চলেছে আমাদের দেশে। তো দেখো, উত্তরে কি বলেছে। উত্তরে কিন্তু সেই কথাটাই বলেছে। উত্তরে বলেছে যে বাংলাদেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করেছে হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা অর্থাৎ দারিদ্রতা। তো দেখো 11 নম্বর প্রশ্নে কি বলেছে। 11 নম্বর প্রশ্নে বলেছে কোন সালে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন পাশ হয়। কোন সালে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন পাশ হয়। এই যে দেখো, অ্যাসিড নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে যে অ্যাসিড নিক্ষেপ বিষয়টি আসছে, অ্যাসিড নিক্ষেপ এটিও কিন্তু আসলে নারীর প্রতি যে সহিংস আচরণ বা নারীর প্রতি যে সহিংসতা, এর কিন্তু একটা প্রকৃষ্ট দিক আমরা বলতে পারি। তো এই যে অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, এটি কিন্তু 2010 সালে পাশ হয় এবং জাতীয় সংসদ কিন্তু এই আইনটি পাশ করে। তো দেখো,
তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি যে 2010 সালে। এবার দেখো 12 নম্বর প্রশ্নে কি বলেছে। 12 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে শিশুশ্রমের প্রথম ও প্রধান কারণ কি? শিশুশ্রমের প্রথম ও প্রধান কারণ কি? দেখো, আমরা যে অর্থনৈতিক দুরবস্থার কথা বলছি বা আমাদের দেশ কিন্তু দারিদ্র্যসীমার মধ্যে রয়েছে, তাহলে আমরা যে এই যে অর্থনৈতিক দুরবস্থার কথা বলছি, এটি কিন্তু আসলে এই যে শিশুশ্রমের প্রথম এবং প্রধান যে কারণ রয়েছে, এটি কিন্তু আসলে অর্থনৈতিক দুরবস্থা। তো দেখো 13 নম্বর প্রশ্নে বলেছে কিশোর অপরাধ কি? কিশোর অপরাধ কি? দেখো, অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে বা অপ্রাপ্তদের দ্বারা সংঘটিত যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডই কিন্তু হচ্ছে আসলে কিশোর অপরাধ। হ্যাঁ, তো উত্তরে দেখো কি বলেছে। উত্তরে বলেছে কিশোর অপরাধ হলো একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। কিশোর অপরাধ হচ্ছে একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। তো দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে। 14 নম্বর প্রশ্নে বলেছে শিশু আইন 1974 অনুযায়ী শিশু কারা? শিশু আইন 1974 অনুযায়ী শিশু কারা? দেখো, শিশু আইন 1974 অনুযায়ী 16 বছরের কম বয়সী প্রত্যেকেই কিন্তু শিশু। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখো যে আরেকটি আইন কিন্তু রয়েছে, জাতিসংঘ শিশু অধিকার যে কনভেনশন, সেখানে কিন্তু বলা হয়েছে যে 18 বছর বয়সী বয়সের নিচে সকলেই কিন্তু শিশু। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে শিশু আইন 1974। তো শিশু আইন 1974 অনুযায়ী কিন্তু 16 বছরের কম বয়সী প্রত্যেককে শিশু। তো এই বিষয়টি তোমরা একটু মাথায় রাখবে। তো দেখো, আমরা এবারে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে অর্থাৎ 15 নম্বর প্রশ্নে দেখো, তো চলো দেখে আসি যে 15 নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো 15 নম্বর প্রশ্নে বলেছে বাংলাদেশে কত বছরের শিশুকে শ্রমে নিযুক্ত করা যাবে? কত বছরের শিশুকে শ্রমে নিযুক্ত করা যাবে? তো দেখো বলেছে বাংলাদেশে যেসব শিশুর বয়স 14 বছর বা তার অধিক তাদেরকে শ্রমে নিযুক্ত করা যাবে। এই বিষয়টি কিন্তু বাংলাদেশের যে শিশুশ্রম আইন রয়েছে 2006, সেখানে কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে বিষয়টি কোথায় উল্লেখ করা হয়েছে? বাংলাদেশ শ্রম আইন 2006 উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে যেসব শিশুর বয়স 14 বছর বা তার অধিক শুধুমাত্র তাদেরকে আমরা শ্রমে নিযুক্ত করতে পারবো। তাহলে বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছে। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলেছে। 16 নম্বর প্রশ্নে বলেছে কত সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণীত হয়? জাতিসংঘ শিশু অধিকার সনদ কত সালে প্রণীত হয়? 1989 সালে। 1989 সালে জাতিসংঘ শিশু অধিকার যে সনদ, সেটি হচ্ছে প্রণীত হয়। 17 নম্বর প্রশ্নে বলেছে জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা? দেখো, আমরা আগের প্রশ্নে কি সলভ করলাম? আগের প্রশ্নে আমরা দেখলাম শিশু আইন 1974 অনুযায়ী ছিল 16 বছরের নিচে সবাই শিশু। আর এই যে দেখো জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী কি বলতো? 18 বছরের নিচে সবাই শিশু। 18 বছরের নিচে সবাই শিশু। এটি হচ্ছে জাতিসংঘ শিশু অধিকার আইন বা শিশু অধিকার যে কনভেনশন রয়েছে সেটা অনুযায়ী। তো তোমাদেরকে আবারও বলে রাখছি, এই দুইটা বিষয় তোমরা একটু মাথায় রাখবে। তো দেখো 18 নম্বর প্রশ্নে বলেছে যে নারী কর্মীদের জন্য 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয় কত সালে? দেখো, এই বিষয়টা তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে যে 2009 সালে কিন্তু আসলে যে মাতৃত্বকালীন যে ছুটি 6 মাস, সেটা ঘোষণা করা হয় কত সালে? 2009 সালে। আর এই বিষয়টি হচ্ছে কার্যকর কিন্তু হয় 2011 সালে। 2011 সালে কিন্তু বিষয়টা কার্যকর করা হয়। এবং এই যে বিষয়টির কথা বলছি, এটি কিন্তু বাংলাদেশ 1990 সালে কিন্তু এটা হচ্ছে অনুমোদন করে। তাহলে অনুমোদন করে হচ্ছে 1990 সালে, এবং এই আইনটা হচ্ছে ঘোষণা করে 2009 সালে, এবং এই যে আইনটা কার্যকর করা হয়, এটা কত সাল থেকে কার্যকর করা হয়? 2011 সাল থেকে কার্যকর করা হয়। তো চলো এবারে আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো 19 নম্বর প্রশ্নে বলেছে দুর্নীতি কি? দুর্নীতি কি? দেখো, যা কিছু নীতির বিপরীতে বা নীতির বিরুদ্ধে সব কিছুই কিন্তু আসলে হচ্ছে দুর্নীতি। এবং এই দুর্নীতি কিন্তু এই বর্তমান সময় একটা মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে কাজ করছে, যেটা সমাজে একদম রন্ধ্রে রন্ধ্রে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো দেখো আমরা উত্তরে দেখে আসি, উত্তরে কি বলছে দুর্নীতি নিয়ে। বলতেছে যে সাধারণত ঘুষ,
স্বজনপ্রীতি, বল প্রয়োগ বা ভয় প্রদর্শন, প্রভাব খাটানো এবং ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ অর্জন করাই হচ্ছে দুর্নীতি। তাহলে দুর্নীতি আসলে কেন করানো হয়? এই যে কেন করা হয়, যে ব্যক্তিগত যে স্বার্থ সেটা কিন্তু আসলে অর্জন করা বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আসলে কিন্তু দুর্নীতিটা ঘটছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি যে হচ্ছে দুর্নীতি কাকে বলে বা দুর্নীতিটা আসলে কি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্লাস। আবারও তোমাদের সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।